এসএসসি 27-28 ব্যাচের পোলাপাইন কপি কল অর্থাৎ ফিজিক্সের এই টপিকটা নিয়ে তোমাদের অনেকেরই ঝামেলা। আমি তোমাকে কপি কলের আজকে এমন ভাবে বেসিক পড়াবো, এমন ভাবে প্রশ্নগুলো সলভ করাবো যাতে করে দুনিয়া উল্টে গেলেও যাতে তুমি এই কোশ্চেন আনসার করে দিয়ে আসতে পারো, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। সহজ কথা। হ্যাঁ, কপি কলের এ টু জেড প্রশ্ন সলভ করাবো, বেসিক পড়াবো। জাস্ট তুমি আমার সাথে 20 থেকে 25টা মিনিট থাকো। বুঝতে পারছো? এই টপিকটা যদি প্রশ্ন হার্ড করে, ফিজিক্সের এই টপিক থেকে কোশ্চেন হয়েই থাকে। তাই কিভাবে তোমার সলভ করতে হবে সেটা আমি তোমাকে এখন দেখাবো। ওকে, প্রথমত ভাইয়া যে কপি কলের প্রথম যে প্রশ্নটা রয়েছে এই প্যাটার্নের প্রশ্ন, এবং আমি ভাইয়া তোমাকে বলবো এটা হচ্ছে টাইপ নাম্বার 1। দেখি, টাইপ নাম্বার 1, টাইপ 1। এই টাইপ 1 এ ভাইয়া আমি কিভাবে প্রশ্নগুলোকে সলভ করবো সেটা তোমাকে আমি দেখাচ্ছি। প্রশ্ন পরে সলভ করব, তুমি যদি বেসিক আইডিয়াটা বুঝে ফেলো তুমি প্রশ্ন সলভ করতে পারবে। তুমি একটু খেয়াল করো ভাইয়া যে এই যে কপি কল অর্থাৎ পুলিশ যে অঙ্কগুলো রয়েছে, এইখানে এইখানে একটা অংশ, এবং এই অংশের মধ্যে, এই অংশের মধ্যে ভাইয়া তুমি দেখতে পাচ্ছ এই অংশের মধ্যে এই যে একটা কি রয়েছে, একটা হচ্ছে কি সুতা রয়েছে, এবং এই সুতাটা দ্বারা এই যে 10 কেজির একটা বস্তু, 10 কেজির একটা বস্তু আমার এখানে ঝুলে রয়েছে, তাই না? 10 কেজির একটা বস্তু, এই যে 10 কেজির একটা বস্তু, এবং এইখানে হচ্ছে কি আরেকটা বস্তু ঝুলে রয়েছে, তাই তো? দুইটা বস্তু। সুতা কয়টা? একটা। সুতা কয়টা? একটা। যেহেতু এখানে বস্তু রয়েছে এবং সুতা রয়েছে, তার মানে আমার বুঝতে হবে ভাইয়া ঘটনাটা কি ঘটছে। টাইপ 1 এ বুঝানো প্রথমত ভাইয়া এই যে প্রথম বস্তু যেটা রয়েছে M1 বস্তু এবং M2 বস্তু, তুমি কন্ডিশনটাকে ফিল আপ করো। M1 বস্তুটা হচ্ছে M2 এর থেকে বড়, এটা হচ্ছে আমার শর্ত। কোনটা বড় সেটাকে আগে আইডেন্টিফিকেশন করবা। যেহেতু এই বস্তু বড়, তার মানে মনে রাখতে হবে এই বস্তুর দিকে ত্বরণ কাজ করে। যে বস্তু বড় তার দিকে ত্বরণ কাজ করবে। কি কাজ করবে? ত্বরণ কাজ করবে। তুমি একটু খেয়াল করো, যেহেতু এটা ত্বরণ কাজ করবে, ফাইন, তাহলে এই যে বস্তুটা ঝুলে আছে, ঝুলে আছে মানে কি সুতার টানটা উপরের দিকে, টান বল কাজ করতেছে এখানে। এই টান বলটা কোথায়? উপরের দিকে, মানে টেনশন বল। তো এটা হচ্ছে টান বল। আমি পেলাম এখানে টান বল, টান বলটা উপরের দিকে, এবং এই বস্তুটার ওজন নিচের দিকে কাজ করতেছে, ফাইন। যেহেতু ওজন নিচের দিকে, ওজন নিচের দিকে কাজ করতেছে, তার মানে ওজনটা কি হবে ভাইয়া? ওজনটা হবে M1G। কারণ ওজন মানে mg, যেহেতু M1 বস্তু এই জন্য হবে M1G, নিচের দিকে কাজ করতেছে। টান বলটা ভাইয়া উপরের দিকে কাজ করতেছে, ফাইন। ওকে, ফাইন। মনে রাখবা এই যে প্রথম বস্তুর জন্য M1 বস্তুর জন্য, কোন বস্তুর জন্য? M1 বস্তুর জন্য, M1 বস্তুর জন্য, M1 বস্তুর জন্য কি হবে? M1 বস্তুর জন্য ভাইয়া নিচের দিকে ওজন, উপরের দিকে টান বল। প্রশ্ন হচ্ছে স্যার যে এই জায়গাটায় এইটার উপরে কার্যকরী কতটুকু বল কাজ করতেছে, কেমনে বের করবো? মনে রাখবা সেটা হচ্ছে টান বল এবং M1G এর মধ্যে কোনটা বড়? অবভিয়াসলি এটা বড়। কেন? কারণ ত্বরণ নিচের দিকে, এই জন্য ওজনটা হবে বড়, টান বলটা হবে ছোট। তাহলে এর উপরে কার্যকরী বল এক্স্যাক্টলি কতটুকু বল কাজ করতেছে সেটা কেমনে বের করবো? এটা থেকে বড় থেকে ছোট বাদ দিব। তাহলে M1G মাইনাস হচ্ছে টান বল, তাহলে যেটা কাজ করবে সেটা হচ্ছে কার্যকরী বল। কতটুকু বল কাজ করতেছে সেটা হচ্ছে ভাইয়া M1A, কারণ আমরা বলের সূত্র জানি MA, বলের সূত্র জানি কি MA। তো M1A মনে রাখো, M1A, MA মানে কি কার্যকরী বল। এটা হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ। আমার টার্গেট এখান থেকে কি টার্গেট? এই যে কতটুকু ত্বরণ কাজ করতেছে এই ত্বরণটুকু বের করো। বেশিরভাগ প্রশ্ন এটাই আসে। তো এখন গেল এটা হচ্ছে M1 বস্তুর জন্য। ঘটনাটা কি করছে M2 বস্তুতে একটু খেয়াল করি। M2 বস্তুর জন্য, M2 বস্তু, M2 বস্তুর জন্য ভাইয়া তুমি একটু খেয়াল করো তো M2 বস্তুর জন্য এই M2 বস্তুর কি রয়েছে? নিচের দিকে কি রয়েছে? ওজন রয়েছে, তাই না? তাহলে এই ওজনটা হবে M2 বস্তুর জন্য M2G হবে, M2G হবে। এবং উপরের দিকে ভাইয়া, উপরের দিকে খেয়াল করো, উপরের দিকে একটা টান বল কাজ করতেছে। এই যে টান বল কাজ করতেছে, টান বলটা কি হবে? টি। কেন এটাও টি? কারণ একটাই সুতা। কয়টা সুতা? একটা সুতা, টি কাজ করতেছে, ফাইন। এখন যেহেতু উপরের দিকে টান বল, নিচের দিকে M2G, এখন বলো তো এই টান বল বড় হবে নাকি এই M2G বড় হবে? অবভিয়াসলি আমি এখান থেকে বুঝতে পারতেছি টান বলটা বড় হবে। কেন? কারণ ত্বরণ কাজ করতেছে এই দিকে, এই যে বলে দেওয়া আছে ত্বরণ এই দিকে কাজ করতেছে। তাহলে যেই দিকে ত্বরণ কাজ করবে ওই দিকের মানটা বড় হবে, টান বল বড় হবে, M2G কি হবে? ছোট হবে। তাহলে আমরা এখান থেকে কার্যকরী বল কেমনে বের করবো? এই টি থেকে এটা বিয়োগ দিব। আগের টাইম করেছিলাম এটা থেকে এটা বিয়োগ, এখন করবো এটা থেকে এটা বিয়োগ। তাহলে ভাইয়া এখান থেকে হবে টি মাইনাস, এটা হবে M2G ইজ ইকুয়াল, এটা হবে M2A, মানে কার্যকরী বল হচ্ছে M2A, যেহেতু M2 বস্তু। ওকে, ক্লিয়ার? ফাইন, ক্লিয়ার। এখন ভাইয়া দুইটা জিনিস পেয়েছি আমরা। এখন এইখান থেকে আমার টার্গেট, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তুমি একটু খেয়াল করো, আমরা কিন্তু একটু সময় নিয়ে বোঝাচ্ছি। কেন সময় নিয়ে বোঝাচ্ছি? কারণ তুমি যাতে একবার পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারো, এখান থেকে পুরোপুরি ক্লিয়ার হতে পারো।
এখন তুমি একটা জায়গায় একটু খেয়াল করো, যেহেতু আমাদের টার্গেট এর মানটা, আমরা এই দুটো সমীকরণ কি করবো, যোগ করে দিব। যদি দুটো সমীকরণ যোগ করি তাহলে কি হবে, এটা হচ্ছে প্লাস টি, এটা হচ্ছে মাইনাস টি, বা তাহলে পড়ে থাকে কি m1g, এটা হচ্ছে মাইনাস m2g, এবং এখানে পড়ে থাকে m1a প্লাস m2a, তাই না? এটা আমি বলবো কি, তোমরা অনেকে পরীক্ষার সময় কি করো, ডিরেক্ট সূত্র লিখো, বাট আমি বলবো তোমার সমীকরণ সমীকরণ বের করে করো। এই সমীকরণ বের করে করো, তাহলে হবে কি তুমি সবকিছু বের করতে পারো। ওকে, এখন এখন তোমার টার্গেট এ বের করা। যদি এ বের করব, আমরা এখানে লিখবো m1g মাইনাস m2g, ফাইন। নিচে 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 খেয়াল করো, এইখানে m1 এবং m2, m1 এবং m2 আমরা একটু পরে করি, এলিমেন্ট একটু পরে করি। এইখানে কি হবে, m1 প্লাস m2, আমরা যদি এখান থেকে a কমন নেই, ফাইন। এখন এইখানে খেয়াল করো উপরে m1 মাইনাস m2, আমি যদি g কমন নেই তাহলে এরকমটা হয়, এবং এইখানে এটা আছে গুণ, এই পাশে নিয়ে আসো, তাহলে হবে m1 প্লাস m2, তাই না? তাই তো? ওকে, এখন এখানে হবে a, তার মানে আমার এক্স্যাক্টলি সূত্র হচ্ছে, আমার এক্স্যাক্টলি সূত্র হচ্ছে এইটা, আমার এক্স্যাক্টলি সূত্র হচ্ছে এটা, এটা হচ্ছে আমার এক্স্যাক্টলি সূত্র, এটা হচ্ছে এক্স্যাক্টলি সূত্র, এ বের করার সূত্র। তার মানে তুমি ডিরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা, ডিরেক্ট চাইলে এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। ভাইয়া বুঝে ফেলছি, এখন আমি এটা বুঝে ফেলছি। তো ঘটনা হচ্ছে কি, ঘটনা হচ্ছে ঘটনা হচ্ছে ভাইয়া আমাদের ত্বরণ বের করতে বলবে। তো তোমাকে যখন বললো বস্তু দুটির সম্মিলিত ত্বরণ নির্ণয় করো, সম্মিলিত মানে একত্রিত ত্বরণ কত, সেটা যখন তোমাকে বের করতে বললো, তো তুমি কি কাজ করবা, ত্বরণ বের করবা। ত্বরণ বের করার জন্য সূত্র কোনটা, এটা তাহলে এখন কাজ করো, ত্বরণ এ এর সূত্র কোনটা, যেটা এটা। তো তুমি যে কাজটা করবা, মান বসাও, মান বসাও। m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 10, 10। m2 এর মান কত, m2 এর মান হচ্ছে, m2 এর মান হচ্ছে, আচ্ছা ঘটনা তো উল্টা করছে মনে হয়, ঘটনা তো উল্টা করছে, বুঝতে পারছো? ঘটনা উল্টা করছে, ঘটনাটা তুমি এইভাবেই ফিল করো, এইভাবেই ফিল করো। অঙ্কটা যেভাবে আছে তাহলে পুরো অঙ্কটা আমাকে কাটতে হবে, আমরা তো ধরেছিলাম m1 টা বড়, তাই না? তাহলে ঘটনা হচ্ছে এরকম, ঘটনা হচ্ছে এই যে m1 10 কেজি আছে না, 10 কেজি, এটাকে তুমি 20 কেজি দাও, এটাকে 20 কেজি, আর এটা হচ্ছে 10 কেজি, ঠিক আছে? তাহলে ঝামেলা মুক্ত। তাহলে এখন এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তাহলে আমাদের এখানে ঘটনাটা কি, আমাদের এখানে ঘটনা হচ্ছে ভাইয়া, এই যেহেতু m1 এটা হচ্ছে কি 20 কেজি, তাহলে আমাদের এটা কি হবে 20 মাইনাস এটা কি হবে, এটা হবে 10, ঠিক আছে? আমরা জাস্ট উল্টাই দিচ্ছি মানগুলো, একই একই কথা। ওকে, তার মানে এই যে 20 মাইনাস 10, জি এর মানটা হচ্ছে 9.8, 9.8। এখন এরপরে খেয়াল করো, এটা 9.8, m1 প্লাস m2, তাহলে 20 যোগ হচ্ছে 10, এরপর হচ্ছে a, এই যে এর মানটা এটা আমরা ক্যালকুলেশন করলেই বের করতে পারবো, বুঝতে পারছো? জাস্ট তুমি ক্যালকুলেশন করো, তাহলে অঙ্কটা বের হবে। এখানে কত বের হবে ভাইয়া, 20 বিয়োগ 10, এখান থেকে আমরা পাবো 10, 10 এর সাথে 9.8 গুণ করলে হবে 980। ওকে, তো এইখানে হচ্ছে গিয়ে 30, তাহলে 30 দিয়ে ভাগ করবা, 30 দিয়ে ভাগ করলে এটা কাঙ্ক্ষিত আনসার চলে আসবে, কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাবে। আশা করি ক্লিয়ার। ওকে, আমরা ত্বরণ পেয়ে গেছি, আমাকে বললো কি বস্তু দুটির সম্মিলিত ত্বরণ বের করো, বের করছি। বস্তু দুটির মধ্যে অবস্থিত সুতার টান বের করো, সুতার টান বের করতে হলে এই সমীকরণ বের করতে হবে। আর যদি বলতো শুধু ত্বরণ বের করতে, তার মানে তুমি এই সূত্রটা মনে রাখা জাস্ট মানগুলোকে বসাই দিবা। যদি বলে তোমাকে সুতার টান নির্ণয় করতে, তাহলে তোমার যে কাজটা করতে হবে ভাইয়া, সুতার টান মানে টি, এই টি বের করতে হবে। জাস্ট তুমি যে কোনো একটা সমীকরণে এই এর মানটা বসায় দাও, m1 এর মান বসাবা, a এর মান বসাবা, g এর মান বসাবা, m1 এর মান বসাবা, t এর মানটা বের করে ফেলবা। এখান থেকে যে এটা পাবা, জাস্ট যে কোনো একটা সমীকরণ বসে দিলে মানটা বের হবে। ক্লিয়ার? চলো পরবর্তী, এখন পারবো, এখন পারবো আমরা পরবর্তী টাইপ, টাইপ 2। এটা হচ্ছে টাইপ 2, টাইপ 2, টাইপ 2 এর মধ্যে ভাইয়া, টাইপ 2 থেকে যে কপি কল থেকে যে অঙ্কটা আসছে, খেয়াল করো এরকম টাইপের একটা কোশ্চেন। এই কোশ্চেনটা বোর্ড পরীক্ষায় প্রায় সময় আসে দেখা যায়, এবং এটা প্রশ্ন হার্ড করে দিতে পারে। এখানে যে ঘটনাটা আছে তুমি একটু খেয়াল করো ভাইয়া, এখানে একটা বস্তু রাখা আছে, বস্তু রাখা, এবং এখানে আরেকটা বস্তু আছে, এবং এটা হচ্ছে সুতার টান, এখানে সুতা রয়েছে, এই যে সুতা রয়েছে, এখানে একটা সুতা রয়েছে। এখন এই যে সুতা টেনে রাখছে বস্তুটাকে, এখানে ঘটনাটা কি, এটা হচ্ছে m2 বস্তু, এটা হচ্ছে m1 বস্তু। m2 বস্তুটা বড়, m2 বস্তুটা বড় এবং m1 টা ছোট, ঘটনা হচ্ছে এরকম। তাহলে আমার এখানে ঘটনা যেহেতু দুইটা বস্তু এবং সুতা একটা, আমার যে কাজগুলো করতে হবে, প্রথম কথা m2 এর জন্য কাজ করবে, m2 বস্তুর জন্য, m2 বস্তু, m2 বস্তুর জন্য কি হবে, খেয়াল করো, এই m2 বস্তুর জন্য যেহেতু বস্তুটা এইদিকে বড়, এটা বড়, হ্যাঁ, তার জন্য ত্বরণ কাজ করবে এইদিকে, ত্বরণ এইদিকে কাজ করবে। এদিকে ওজন কাজ করতেছে নিচের দিকে, ওজনটা কি হবে ভাইয়া, ওজনটা হবে m2g, m2g। এবং উপরের দিকে যেহেতু ভাইয়া আমার টান বল কাজ করতেছে, তাহলে টান বল হবে t, টান বল হবে t, ক্লিয়ার? টান বল t, আর নিচের দিকে m2g কাজ করতেছে। তাহলে এর উপরে কার্যকরী বল কতটুকু কাজ করতেছে, ওই যে আমরা শিখে আসছি m2g মাইনাস হচ্ছে t, বাদ দিলে আমার কি হবে,
কার্যকরী বল পাওয়া যাবে, সেটা হচ্ছে m2a পাওয়া যাবে। এটা হচ্ছে ভাইয়া আমার 1 নম্বর সমীকরণ, শেষ। কেমন আছে? এখন আসি এই বস্তুটা, এই বস্তুটা যদি এখানে বলতো এই যে m1 10 কেজি, m1 কত 10 কেজি বলা আছে, m1 10 কেজি, তাই না? m1 10 কেজি। তুমি দেখো এই বস্তুটা, এই যে সুতা টানতেছে কোন দিকে? এইদিকে না? কারণ কি বস্তু বড় এইদিকে, তাহলে সুতা কোন দিকে টানবে? এই যে এইদিকে টানবে, তাই তো? টান বল আছে, টান বল। আমরা এর উপর টেনশন বল এইদিকে, এই যে টেনশন বলটা এইদিকে। এই বস্তুটার জন্য, এই বস্তুটার জন্য টেনশন বলটা কোন দিকে? এইদিকে, কারণ এইদিকে সুতার টান, তাই তো? ফাইন। এখন দেখো এই যে বস্তুটা কোনো কিছুর উপরে রাখা, কোনো কিছুর উপরে রাখা রাখা থাকলে নিচের দিকে একটা বল কাজ করে, মানে ওজন কাজ করে, ওজন কাজ করে, এবং উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করে, তাই না? রিফ্লেকটিভ ফোর্স কাজ করতেছে। তাহলে এই যে রিফ্লেকটিভ ফোর্স কাজ করতেছে, নিচের দিকে ওজনটা কাজ করতেছে, এই দুটো ভ্যালু সমান। বুঝতে পারছো? এই জন্য এটা এবং এটা ডিক্রিজ হয়ে যায়, এবং শুধুমাত্র এই যে এই বস্তুটার উপরে কোন বলটা কাজ করে? টান বল কাজ করে, শুধুমাত্র টান বলটা কাজ করে। তার মানে এই যে বস্তুটা, এই বস্তুটার উপরে শুধুমাত্র একটা বল কাজ করতেছে, এটা হচ্ছে টান বল কাজ করে, টান বল। এবং এই টান বলটাই এইখানে, এই টান বলটাই এখানে সম্পূর্ণ কার্যকরী বল। তার মানে এটা হবে m1a, কারণ এখানে আমি কাকে বিয়োগ দিব? নাই তো কিছু, কারণ এই টান বলটাই এর উপরে পুরোপুরি কাজ করতেছে। ক্লিয়ার? এটা হচ্ছে গিয়ে ভাইয়া আমার 2 নাম্বার সমীকরণ। এখন আমাকে বলছে যে হচ্ছে কি এখান থেকে ত্বরণ বের করতে। তো ত্বরণ আমি সূত্র দাঁড় করাই। তো যেহেতু সূত্র দাঁড় করাতে হবে, এই টি এর মানটা তুমি 1 নং বসায় দাও। তাহলে টি এর মান 1 নং এ, 1 নং এ বসাই। টি এর মানটা 1 নং এ বসাই। যদি বসাই তাহলে কি হবে? এই টিটা এখানে বসায় দাও। তাহলে m2g মাইনাস টি এর মান, এটা হচ্ছে m1a, এটা হবে কি ভাইয়া? m2a। আমার টার্গেট এ বের করা, দেখো এই m1 টাকে ওই পাশে নাও, এইগুলোকে একসাথে নাও। m2g এটা হচ্ছে m2a প্লাস m1a। এখন ভাইয়া খেয়াল করেন, এখানে হচ্ছে m2g ডিভাইডেড, এই যে এখান থেকে এগুলোকে কমন নিলে কি পড়ে থাকে? m2 প্লাস m1। তো m2 প্লাস m1 টাকে এই পাশে নিয়ে আসো, m2 প্লাস m1 সমান পড়ে থাকবে কি? a পড়ে থাকবে, a। এখানে কি পড়ে থাকবে? a পড়ে থাকবে। বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝতে পারছো? এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। ওকে, যেহেতু বুঝতে পারছো এই পর্যন্ত, এখন এখন এর মান আমি পেয়ে গেছি। এইখানে বলতে কি ত্বরণ বের করতে, বের করো ত্বরণ। এখন ত্বরণটা কি হবে? এই m2 এর মান বসাও, আমি a বের করব। a কি হবে ভাইয়া? এই m2 এর মানটা কত? 20 ইনটু 9.8। এখন কি হবে? m2 প্লাস m1, তাহলে 20 প্লাস 10। জাস্ট ক্যালকুলেশন করবে, এটা পুরোটা ক্যালকুলেশন করবা, যেটা বের হবে সেটা ত্বরণ। তোমাকে বললো সুতার টান বের করতে, এখান থেকে যে এর মানটা পাবা না, এর মান, সেই এর মানটা তুমি এইখানে বসাই দাও, এই যে এই এর মানটা এখানে বসাই দাও, অথবা এই এর মানটা তুমি এইখানে বসাও। বাকি সব মান বসায়া জাস্ট কাজ করলেই চারটা বের হয়ে যাবে। এর মান বসাবা, m1 এর মান বসাবা, মান বের হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে আমাদের টাইপ 2 শেষ। কিন্তু যদি ভাইয়া ঘটনাটা এরকম হইতো, খেয়াল করো, ঘটনাটা যদি এরকম হইতো, এখানে এখানে সব ঠিক আছে, সব ভাইয়া ঠিক আছে, কথা সব ঠিক, কিন্তু যদি ঝামেলাটা এরকম করতো, এখানে একটা ঘর্ষণ বল বলে দিত, ঘর্ষণ বল, ঘর্ষণ ঘর্ষণ বল বলতে, ঘর্ষণ বল ধরো বলে দিল এফ এস। হ্যাঁ, এফ এস ধরো হচ্ছে গিয়ে 2 নিউটন বলে দিচ্ছে, 2 নিউটন, এফ এস 2 নিউটন। অথবা এইভাবে বলে দিল ঘর্ষণ ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ সহগ, ঘর্ষণ গুণাঙ্ক অথবা ঘর্ষণ সহগ বলে দিল, তখন হচ্ছে গিয়ে 0.02। তখন তুমি কি করতে? ভাইয়া ঘর্ষণ বলের সূত্র হচ্ছে এফ এস ইজ ইকুয়াল নিউ এস, এটা হচ্ছে গিয়ে নিউ এস, তারপর হচ্ছে এমজি, নিউ এস এমজি, এটা হচ্ছে সূত্র, নিউ এস এমজি। তাহলে এটা মনে থাকে যাতে, তাহলে এফ এস ইজ ইকুয়াল নিউ এস এমজি। তাহলে যদি কখনো আমাকে ঘর্ষণ বল বলে, যদি ঘর্ষণ বলের কথা উল্লেখ থাকে, তাহলে আমাদের এই যে সমীকরণটা আছে না, এই যে এখানে সমীকরণটা, খেয়াল করো একটু ওয়েট, এখানে যে আমাদের সমীকরণটা আছে না, এই যে টি, এই যে টি, এই যে টি, এটা এরকম না হয়ে এটা এরকম হবে, এই যে টি মাইনাস এই যে এফ এস। বুঝতে পারছো? টি মাইনাস এফ এস হবে। কারণ কি ভাইয়া, যখন এখানে ঘর্ষণ বল আছে, একটু তাকাও, যখন এখানে ঘর্ষণ বলটা আছে, এই যে এখানে ঘর্ষণ বলটা আছে, তখন আমাকে ঘর্ষণ বলটা কাউন্ট করতে হবে। তাহলে এই সুতাটা যখন টান দিয়ে সামনে যায়, তখন আমরা এখানে ঘর্ষণ বল কাজ করবে। তার মানে এখানে টান বল কাজ করতেছে, টান বলটা হচ্ছে বড়,
কারণ কি ত্বরণ এইদিকে করতেছে, তাহলে টান বলটাও এইদিকে। আর এফএস মানে কি ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলটা হচ্ছে কি আমার ছোট, তা আমার কার্যকরী বলটা হবে এখানে টি মাইনাস এফএস সমান হচ্ছে m1a। ঠিক আছে, যদি ঘর্ষণ বলটা থাকে এখান থেকে মাইনাস দিব। ঠিক আছে, তাহলে এইটা যদি মাইনাস করি আলটিমেটলি তখন কি করব, 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ যোগ করে কাজ করব। তুমি এটা চাইলে করতে পারো, এই পর্যন্ত রাখতে পারো। রাখার পরে তুমি জাস্ট এইখানে হচ্ছে গিয়ে এখানে এখানে হচ্ছে কি এই যে এফএসটাকে দিয়ে দিবা, এখানে হচ্ছে এফএসটাকে দিয়ে দিবা। বুঝতে পারছো, যখন তোমাকে ঘর্ষণ বলের কথা উল্লেখ করবে, ঘর্ষণ বলের কথা যখন উল্লেখ, ঘর্ষণ বল যখন বলবে, তখন হচ্ছে গিয়ে ভাইয়া তোমাকে এই কাজটা করতে হবে। তখন হচ্ছে এফএসটা কথা ক্লিয়ার। এফএস। তো তুমি চাইলে ঘর্ষণ বল বললে তুমি জাস্ট এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারো। এবং যখন তোমাকে বলবে ঘর্ষণ সহগ বলবে, ঘর্ষণ বল না বলে দিয়ে যখন তোমাকে ঘর্ষণ সহগ বলবে, তখন তুমি ওই এফএসটাকে আগে বের করে নিবা। এফএসটাকে কিভাবে বের করবে, এই যে আলাদা করে বের করে নিবা। নিউ এম জি, এই এমটা কোনটা, m1, কারণ m1 বস্তুর উপরে করতেছে জিনিসটা। নিউ বলে দিছে দেখো 0.02, m1টা কত 10, v এর মানটা কত 9.8। এই যে তুমি এখান থেকে গুণ করে এফএসটা বের করবা, ওই এফএসটাকে তুমি এখানে বসিয়ে দিবে। যদি এখানে বলতো, এইখানে যদি বলতো ঘর্ষণ ঘর্ষণ বল আছে, তার মানে এফএসটাকে তুমি এখানে বসিয়ে দিবে। কথা কি ক্লিয়ার, কথা কি ক্লিয়ার? এই যে প্যাটার্ন হচ্ছে এটা, প্যাটার্ন হচ্ছে এটা। আর এইখানে যে কাজটা করতে হইতো, এখানে যোগ বিয়োগ করতে হইতো, তো তুমি চাইলে এটা নাও করতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটার জন্য ঘর্ষণ বলের জন্য তোমার দরকার নাই এটা করার। এটা সমীকরণ বের করো এবং সূত্রটা দিলে কেটে দিতে পারো, ভালো হবে, ভালো হবে। ঠিক আছে, ক্লিয়ার। এরপর দেখো, এরপর ভাইয়া খেয়াল করেন এখানে কি বলছে, এই যে টাইপ 3, টাইপ টাইপ 3, টাইপ 3। এই টাইপ 3 তে তুমি কি করবা ভাইয়া, টাইপ 3 তে তুমি দেখায় দেখো এখানে 3টা বস্তু আছে, 3টা বস্তু। টাইপ 3 এর কপিকল ম্যাথে 3টা বস্তু আছে। এই 3টা বস্তু নিয়ে পরীক্ষায় বোর্ডে কোশ্চেন আসছে, 25 সালেও আসছে। তোমার এই কোশ্চেনটা জানাটা খুব সহজ। এই টাইপের কোশ্চেন দেখো সামনেও রেখেছি, এই যে রেফারেন্স দিয়ে রাখছি, সিলেক্ট করতে চলে আসছে। ঘর্ষণ সহগ বলে দিচ্ছে, বলেছি ঘর্ষণ সহগটা কি। এরপরে দেখো আরেকটা বোর্ডে আসছে, 25 সালে আসছে, কত রাজশাহী 25 সালে আসছে। তাহলে এখন তুমি তাকাও ভাইয়া এই জায়গাটা, এটা পারলে ওগুলো সব পারবো। এখন তোমাকে যখন এই ঘটনা বলছে, টাইপ 3 এর মধ্যে আমি যে কাজটা প্রথমত করব, ত্বরণ বের করতে হবে, তাই না? ত্বরণ, ওই যে টান বের করতে হবে, এছাড়া আর কিছুই করবে না তোমার। এখন দেখো কোনটা বড়, এই যে এই বস্তুটা বড়, এই বস্তুটা বড়, তাহলে m2 গ্রেটার দেন, তারপর কোনটা বড়, এই যে এটা বড়, m1টা বড়, তাহলে m1টা বড়, এরপর কে, m3 শেষ কন্ডিশন এটা। তো যেহেতু এটা বড়, তাহলে ত্বরণ কাজ করবে কোন দিকে, ত্বরণ কাজ করবে ভাইয়া কোন দিকে, ত্বরণ কাজ করবে কোন দিকে, ত্বরণ কাজ করবে ভাইয়া এই দিকে, এই দিকে ত্বরণ কাজ করবে, এ কাজ করবে, মানে পুরো ত্বরণটা এই দিকে কাজ করবে। এবং দেখো সুতা কয়টা, সুতা হচ্ছে এই একটা, এই যে এই একটা, এবং এই একটা সুতা, সুতা হচ্ছে এই একটা, তাই না? ত্বরণ হচ্ছে এই দুইটা সুতা। তাহলে এটা হচ্ছে যেহেতু ত্বরণ এই দিকে কাজ করতেছে, মানে আমরা এই বস্তুটা নিয়ে কাজ করবো, আর এই বস্তুটা নিয়ে কাজ করবো। তাহলে যেহেতু এইটা এটা এটা নিয়ে কাজ করবো প্রথম, তাহলে এটাকে ধরলাম T1, এখানে টান বল T1, টান বল হচ্ছে T1, আর এটা হচ্ছে টান বল ধরলাম T2। কোনো সমস্যা আছে ভাইয়া? যেহেতু টান বল এখানে কাজ করতেছে এবং এই বস্তুটা নিচের দিকে ত্বরণ কাজ করতেছে, তাহলে ত্বরণ যেহেতু কাজ করতেছে, তার মানে এখানে ওজনটা হবে m2g, আর উপরে টান বল T1। তাহলে টান বল যদি T1 হয় এবং m2 বস্তুর জন্য, আমি কি পারবো, তাহলে m2g হচ্ছে বড়, আমি আগেই বলেছি, এবং p হচ্ছে ছোট। যেহেতু ত্বরণ নিচের দিকে, তাই জন্য এটা বড়, এটা ছোট। এই দুটাকে বিয়োগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে এই বস্তুর উপর কার্যকরী বল, বা কতটুকু বল কাজ করে। তাহলে ভাইয়া m2g - t সমান কি পাবো আমরা, m2a পাবো। ফাইন, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, 1 নাম্বার সমীকরণ। কথা কি বুঝছো? এরপরে m2 বস্তু গেল, এখন আসি m1 বস্তু। দেখো m1 বস্তুর এই নিচের দিকে কি কাজ করে, ওজন কাজ করতেছে, তাহলে কি হবে, m1g হবে না, m1g হবে না, ও তো m1g হবে না, m1g হবে। তো উপরের দিকে টান বল কাজ করতেছে, তাহলে এটার ভিতরে কার্যকরী বল কত, এটা বড় না এটা বড়, অবভিয়াসলি ভাই ত্বরণ কাজ করতেছে ওই দিকে, তাহলে এটা বড় এটা ছোট। তাহলে এখন কি হবে, m1 বস্তুর জন্য m2g, সরি m1g, m1g মাইনাস, সরি T2 মাইনাস হচ্ছে m1g। কেন কেন, কারণ ভাইয়া এটা ছোট এটা বড়, কেন, কারণ ত্বরণ কাজ করবে ওই দিকে, ত্বরণ যদি ওই দিকে কাজ করে তাহলে এটা বড় হবে।
এখন তাহলে সমান কি হবে ভাইয়া, এটা হবে M1A। বুঝছো বুঝছো বাচ্চারা, খেয়াল করো। ওকে, মজার বিষয় না, মজার বিষয়। এখন পরবর্তীতে আসি, এই ধারণাটা এই জায়গায়, এই বস্তু এই দিকেও টান বল কাজ করে, এই বস্তু এই দিকেও টান বল কাজ করে, তাই তো? তাই তো? ওকে, দেখ একটু ভালো করে দেখ, এই দিকেও টান বল, এই দিকেও টান বল। তাহলে যেহেতু এই দিকে টান বল কাজ করতেছে, মানে এদিকে T2 বল কাজ করতেছে, এই দিকে টান বল মানে কি T1 বল কাজ করতেছে, দুই দিকেই টানতেছে। ধরো তোমার এই হাত ধরে এদিকে টানতেছে, এদিকে টানতেছে, দুই দিকেই তো টান বল আছে, বিষয়টা এমন না? এখন ভাইয়া যেহেতু দুই দিকে ধরেই টান বল কাজ করে তোমার, তাহলে কোন টান বলটা বড় বলো তো? অবভিয়াসলি ভাইয়া এই টান বলটা বড়, কারণ ত্বরণ এই দিকে, ত্বরণ এই দিকে, আর এইদিকে ত্বরণ না, কারণ ত্বরণ এই দিকে, তাহলে এটা বড় এটা ছোট। কোনো ঘর্ষণ বলের কথা বলে নাই, কোনো ঘর্ষণ বলের কথা বলে নাই, ফাইন বলে নাই। T1 আর T2 এর মধ্যে কাজ, যেহেতু এটা বড় এটা ছোট, তার মানে এটার উপরে এই বলটা কাজ করতেছে, আর নিচের দিকে যে ওজন কাজ করে, আর এটার উপরে যে রিফ্লেক্সিভ ফোর্স কাজ করে, ওটা বেনিশ হয়ে যায়। কারণ কোনো কিছু বস্তু কোন কিছুর উপর রাখা থাকলে নিচের দিকে ওজন, উপরের দিকে রিফ্লেক্সিভ ফোর্স কাজ করে, যার ফলে রিফ্লেক্সিভ ফোর্সটা আর নিচের দিকে যে তখন হচ্ছে গিয়ে ওজনটা কাজ করে, এটা সমান, যেন বেনিশ হয়ে যায়। এখানে দুইটা জিনিস কাজ করতেছে, তাহলে T1 T2, তাহলে T1 এর দিকে হচ্ছে গিয়ে ত্বরণ, তাহলে আমার কি হবে M3 বস্তুর জন্য T1 মাইনাস কি হবে T2 হবে, কারণ তো এটা বড় এটা ছোট, তাহলে বিয়োগ করলে হবে আমাদের M3A। এটা হচ্ছে কি আমাদের ওইখানে কার্যকরী পদ, এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। আমাদের টার্গেট, প্রশ্ন টার্গেট ত্বরণ বের করা, যে ত্বরণ বের করা। আমরা কি কাজ করব, আমরা পুরোটাকে নিয়ে দেখো এটা প্লাস T1, এই তিনটাকেই যোগ করব, এবং এখানে একটু উল্লেখ করে দিতে হবে M2, এই যে M2 বস্তুর বেলা যেটা বল টান বল কাজ করবে সেটা হচ্ছে T1। হ্যাঁ, এই যে এটা হচ্ছে T1, এটা হচ্ছে কি মাইনাস T1 কাটা, তিনটাকে যোগ করতেছি, তিনটাকে যোগ, এই যে মাইনাস T2 এটা প্লাস T2 বাদ, তাহলে পরে আছে কি ভাইয়া M2G মাইনাস M1G, তাহলে M2G মাইনাস M1G, তাই তো? এরপর ভাইয়া খেয়াল করেন এখানে কি পড়ে আছে M2A, তারপর হচ্ছে প্লাস M1A প্লাস M3A। তুমি যদি এখান থেকে সবগুলো A কে কমন নাও, তাহলে পড়ে থাকবে M2 প্লাস M1 প্লাস M3। তাহলে এখন 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 তাকাও, বা বা এখান থেকে আমি জি কে কমন নিলাম, তাহলে হবে কি M2G মাইনাস 2H। আমি যদি এখান থেকে জি কে কমন নিই, তাহলে হবে M2 মাইনাস M1, এইটা হচ্ছে গিয়ে জি থাকবে এখানে। এরপর এখান থেকে আমি যদি কমন নেই, এ কে কমন নেই, তাহলে পড়ে থাকবে M2 প্লাস M1 প্লাস M3। এটা না, এটা পড়ে থাকবে না? এখন এই পাশে তাকাও, আমি এ কে রাইখাও সবগুলোকে এই পাশে দিয়ে আসবো, তাহলে বা তাহলে কি হবে এ ইজ ইকুয়াল হবে, দেখো আমি যদি এ কে রাইখা এটাকে নিয়ে আসি, তাহলে এটা নিচে চলে আসবে, তাহলে আমাদের হবে M2 মাইনাস M1 ইন্টু জি ডিভাইডেড M2 একসাথে সাজায় লিখছি M1 প্লাস M3। এই হচ্ছে আমাদের এটার জন্য ইকুয়েশন, ত্বরণ বের করা। জাস্ট এখন মান বসাবো, তাহলে অঙ্ক হয়ে গেল। এখন কি হবে ভাইয়া খেয়াল করেন, এখন হবে আসল খেলা। এই দেখো এখন যে ঘটনা ঘটবে এই জায়গায়, M2 মাইনাস M1, M2 কত হচ্ছে 20 কেজি, M1 কত 10 কেজি, বসাও, V কত 9.8। ওকে, ডান হয়ে গেল। এখন কি হবে M2 প্লাস M1, তাহলে M2 কত ছিল, M2 হচ্ছে গিয়ে 20 যোগ 10, হ্যাঁ, এই যে M1 কত ছিল, M1 ছিল 5, আর M3 কত ছিল, ও সরি M3 ছিল 5, আর M1 টা কত ছিল, M1 টা ছিল, ওকে, M1 টা কত ছিল, এই যে M1 টা দেখো 10, আর হচ্ছে গিয়ে M2 টা কত 20, এবং ওটা কত 5, সবগুলো যোগ করে দাও, যোগ করলে এখানে 0.9.8, জাস্ট ক্যালকুলেশন, পুরোটাকে ক্যালকুলেশন করলে দিয়ে দেবে। ওকে ভাইয়া এ পাইছি। ভাইয়া যদি বলতো এরকম, যদি বলতো এই দেখো এটা কিন্তু পরেরটা করাবো না, পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি আছে, পরের অঙ্কটা ঘর্ষণ সহগ বলছে, তাই না? তো এই অঙ্কটা আমি ওটাকে এন্ট্রি দিয়ে দিলাম, ধরো এটাকে আমি এখানে বলে দিলাম, এই যে এখানে বলে দিলাম যে ঘর্ষণ সহগ আছে, কি আছে, ঘর্ষণ সহগ আছে। ঘর্ষণ সহগ আগের প্রশ্নটায় কত আছে, আগের প্রশ্নটায় কত আছে দেখো তো 0.2, আমি এখানে 0.2 দিয়ে দিলাম, তো ঝামেলা তো বাজাই দিচ্ছে। তো আমি কি করব ভাইয়া, যে কাজটা করতে হবে সব কোথাও প্যাচ নাই, শুধুমাত্র প্যাচ এই জায়গায় যেখানে ঘর্ষণ সহগ আছে। যেহেতু ঘর্ষণ সহগ আছে, এই ঘর্ষণ সহগের জন্য আমার যে কাজটা করতে হবে, দেখো ঘর্ষণ সহগ 0.2, তাহলে আমার ঘর্ষণ কাজ করতেছে M3 বস্তুর উপরে, যেহেতু M3 বস্তুর উপরে কাজ করতেছে, তাহলে আমি এই M3 এর কাছে আসবো। M3 এর মধ্যে ঘর্ষণ সহগ, তার মানে কি আমার FS কাজ করতেছে, FS
যেহেতু এফএস কাজ করতেছে তাহলে সূত্র হবে নিউ এম জি, একটু আগে বলছি নিউ এম জি, তার ঘর্ষণ সহগ, তার মানে কি নিউর মান দেওয়া আছে 0.2, বসাও না 0.2। এম, এম মানে কত, এম মানে কত, এম মানে হচ্ছে গিয়ে এই যে আমার যে বস্তুটা এখানে কাজ করবে 5 কেজি, তাহলে 5 কেজি। জি কত, 9.8, কথা কি বুঝছো, 9.8। এখন এই পুরোটাকে গুণ করতে হবে, কত গুণ করতে হবে, গুণ করলে একটা অ্যান্সার বের হবে না, এফএস, এফএস পাবো, যা পাবো। তাহলে রহিম পাইছি, পুরিন পাইছি, গুণ করে গুণ করে এই যে এফএস পাইছি। দেখো পরের কোশ্চেনটা বলতে কি, পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। এটা করে ফেলছি কিন্তু, দেখছো এটা কিন্তু আমি অলরেডি করে ফেলছি, করে ফেলছি। এই যে এটা কিন্তু করতে বলছে না ঘর্ষণ বল বের করতে, এই যে ঘর্ষণ বলটা কিন্তু আমরা অলরেডি এই যে এই ক্যাটাগরিতে বের করতে হবে, এই যে এটা এই ক্যাটাগরিতে বের করতে হবে। তাহলে ঘর্ষণ বল এটা ছিল 2 কেজি, আমি এখানে দেখানো ঘর্ষণ বল বের করছি, ওইখানে বসে 5 কেজি, ওই অঙ্কটা হবে জাস্ট 2 কেজি, তাহলে হয়ে গেল। বেসিক ক্লিয়ার। এখন ভাইয়া এফএস যেহেতু বের করছি, এখানেও যেহেতু বলতে ঘর্ষণ সহগ আছে আমার, আমার এটা কিভাবে করব, জাস্ট ত্বরণ বের করার জন্য এইখানে মাইনাস অফ এফএস দিয়ে দিব, তাহলে অঙ্ক হয়ে গেল। তুমি চাইলে পরীক্ষার সময় অনেকেরই কনফিউশন হয়, ভাই পুরোটা করবো নাকি এটা করবো। যদি এই প্রশ্নে দেখো ত্বরণের কথা বলা আছে, এত বুঝুন তখন করা দরকার নাই, জাস্ট এই সূত্র মনে রাখা অ্যাপ্লাই করে দিবা। যদি সূত্র মনে না থাকে তাহলে এই পুরোটা করতে হবে। যদি প্রশ্নে বলে টান বল বের করতে, তাহলে এই টান বলের জন্য সমীকরণ দাঁড় করাতে হবে, সব সেম, সব সেম। শুধু দেখবো কোনটা বড় কোনটা ছোট, কোন দিকে ত্বরণ কাজ করতেছে কোন দিকে কাজ করতেছে, বুঝতে পারছো। তাহলে ভাইয়া আমার যদি কমপ্লিট জায়গাটা ফুলফিল, আমার কাজ হচ্ছে ভাইয়া যে এই এফএস তো কাজ করতেছিল এটার উপরে, যখন আমি সমীকরণ দাঁড় করাবো তখন কেমনে দাঁড় করাবো, ওই যে যেহেতু এফএস এখানে কাজ করতেছে ওই এফএসটাকে এখান থেকে বাদ দিতে হবে, তাহলে কার্যকরী বল পাওয়া যাবে। কথা কি ক্লিয়ার, এই এফএসটাকে এখান থেকে বাদ দিতে হবে, সমীকরণের ভিতরে টি1 মাইনাস টি2 মাইনাস এফএস হবে, ক্লিয়ার। যেহেতু এফএস হবে তো আমার তো একটুখানি চেঞ্জ হবে, কারণ এই যে মাইনাস এফএস, দেখো এই যে m2g মাইনাস m1g, এখানেও মাইনাস এফএস হবে, আমি একটু কালারিং চেঞ্জ করে দিচ্ছি তাহলে তোমার ধরতে সুবিধা হবে। যখন ঘর্ষণ বল থাকবে তখন ঘটনা এটা, আর ঘর্ষণ বল যখন থাকবে না তখন আগের ঘটনা দেখাই দিচ্ছি তোমাকে। যখন ঘর্ষণ বল থাকবে তখন ঘটনা কি, এই যে জাস্ট এফএসটা চলে আসবে, এফএস, এই যে এফএসটা চলে আসবে, এই যে এখানে এফএস, এরপর এখানে কি হবে, এই যে এখানে এখানে এই যে এখানে মাইনাস অফ এফএস, এখানে মাইনাস অফ এফএস, এখানে মাইনাস অফ এফএস, ওকে। যেহেতু এফএস হবে এইখানেও মাইনাস অফ এফএস হবে, এই যে মাইনাস অফ এফএস মান বসিয়ে দিতে হবে। তো এই যে সহজ বিশ্লেষণ, আমি মনে করি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দিয়ে দেবো বুঝাতে চাই, জাস্ট তুমি এইভাবে পরীক্ষার সময় করে দিয়ে আসবা। সুতার টান বের করতে বলছো না, তুমি যখন এখান থেকে ত্বরণটা বের করে ফেলবা, এই ত্বরণের মানটা, এর মানটা এই 1 নম্বরে বসাও, 2 নম্বরে বসাও, 3 নম্বরে বসাও, একই মান বের হবে। এখন তোমাকে এখানে যে কোশ্চেনটা ইউনিক ভাবে করবে সেটা হচ্ছে বলবে কি প্রথম সুতার উপরে টান কত, দ্বিতীয় সুতার উপরে টান কত। তুমি যখন এর মানটা বের করছো তখন তুমি কি করবা, এই প্রথম সুতার টান, প্রথম সুতার টান মানে কি টি1, টি1 বের করতে বললে জাস্ট এখানে মান বসাবা, এর মানটা এখানে বসাবা। দ্বিতীয় সুতার উপরে টান বের করতে বললে তুমি এইখানে মান বসাবা। কথা কি ক্লিয়ার, হয়ে গেল না। এখন দেখ, এখন দেখ ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করতে বলতো, পড়াইছি এই মাত্র। এই যে এই যে এই যে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ, এই বস্তুটার উপরে যে ত্বরণ কাজ করতেছে সেই ত্বরণ বের করতে বলতো, এই যে পড়াইছি পুরো সব সেম, সব সেম। এখান থেকে ত্বরণটা বের করবি, দেখ এখানে বলা আছে কিন্তু এই দেখ ভালো করে দেখ 30 কেজি 60 63 কেজি, বাট এই অঙ্ক বলা দিছিল কি 20 কেজি 10 কেজি 5 কেজি। তো এই 20 এর জায়গায় 66 মনে করবি, 10 এর জায়গায় এই যে দেখ এখানে 30 কেজি মনে করবি, আর 5 কেজির জায়গায় 2 কেজি মনে করবি, তাহলে অঙ্ক হয়ে গেল। প্যাটার্ন সেট, প্যাটার্ন সেট। তাহলে এই যে ঘর্ষণ সহগ করাই দিছি না, এইমাত্র করাই দিছি, ত্বরণটা বের করবি, বের করে এখান থেকে যে ত্বরণ বের হবে, ধর ত্বরণ বের হইলো এরকম 3.93, এই অঙ্কটা এই অঙ্কটায় এই অঙ্কটা ধর ত্বরণ বের হইলো 3.93 3.93 3.93 বের হইলো। আর বলছে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ মানে কত 9.8, এই তুলনা করবি বাদ দিবি, অ্যান্সার শেষ। পরে রাজশাহী বোর্ড 25 সালের কোশ্চেন, খেয়াল করছি সেম কোশ্চেন না, পড়াইছি না। এখানে কি বলছে ঘর্ষণ বল আছে, বলছে কোন প্রশ্ন কি বলা আছে না, নাই, তো ঝামেলা নাই। ওই যে ঘর্ষণ বল না থাকলে তেমন হবে, এফএস দিয়ে কাজ করবো না, টি2 মাইনাস টি1 অথবা টি1 মাইনাস টি2 যেটা বড় সেটা থেকে বিয়োগ পারবি। বলছে এ বস্তুটি কত ত্বরণ নিয়ে, এই বস্তুটি কত ত্বরণ নিয়ে, কত ত্বরণ নিয়ে, এই যে কত ত্বরণ নিয়ে নিচে পড়বে নির্ণয় করো, কত ত্বরণ নিয়ে নিচে পড়বে তা নির্ণয় করতে হবে, পারবি না। এই বস্তুটি কত ত্বরণ নিয়ে নিচে পড়বে তা নির্ণয় করতে পারবে। ওকে ভাইয়া, আমরা এখান থেকে এটা বের করতে হবে, এ বের করবো কিভাবে, এই যে ভাইয়া এই যে সূত্রের মধ্যে এফএস থাকবে না, ঘর্ষণ বল বলা নাই, এফএস বাদ দিয়ে কাজ করবে, এফএস বাদ দিলে যা সূত্র এই আছে,
এফএসটা বাদ দিলে জাস্ট যেহেতু ডিরেক্ট ত্বরণ বের করতে বলছে, আমরা ডিরেক্ট ত্বরণ বের করতে বলছে, জাস্ট সূত্র অ্যাপ্লাই কোনটা, অ্যাপ্লাই হচ্ছে এতটুকু, এই এফএস বাদ এতটুকু লাল অংশ। ক্লিয়ার? আমি তোমাকে চমৎকারভাবে বোঝানোর ট্রাই করছি। এখন কেমন হলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাইও। এবং আমাদের কিন্তু বেসিক টু প্রো কোর্স রয়েছে, এই বেসিক টু প্রো কোর্সে যুক্ত হতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হচ্ছে গিয়ে তোমরা নাম্বারে যুক্ত করতে পারো বা যোগাযোগ করতে পারো। আর এই নাম্বারটা হচ্ছে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো, যে কোনো সাজেশন তোমরা পেয়ে যাওয়া। বুঝতে পেরেছো? তো থ্যাংক ইউ।